নমস্কার বন্ধুরা, ভদ্রসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট জিডিএস এর তরফ থেকে, যেখানে তোমাদের 3 এর রুলস লাগু হয়েছে। এবার এই জিডিএস এর যে 3 এর রুলস, এই রুলসটা কি রুলস, এই রুলসটা কতটা কঠিন, সম্পূর্ণ ডিটেলস তোমাদের ইনফরমেশন প্রোভাইড করব। যারা যারা জিডিএস এ চাকরি করতে চাইছো বা তোমরা জিডিএস এ যারা জয়েন করেছো, তাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। যারা ফার্স্ট লিস্টে জায়গা পেয়েছো, যারা সেকেন্ড লিস্টে জন্য ওয়েট করছো বা পরবর্তী যে কোনো লিস্টের জন্য ওয়েট করছো, তাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। এছাড়া তোমাদের জিডিএস এর সেকেন্ড লিস্ট তোমাদের কবে প্রকাশিত হবে সেটাও তোমাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে মাধ্যমিকে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো, কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এরকমই গুরুত্বপূর্ণ তথ্য শুধুমাত্র ভদ্রসা স্টাডি সেন্টার তোমাদের জন্য প্রোভাইড করে থাকে। তো চলো একদম অফিসিয়াল পিডিএফে চলে যাব। এই জিডিএ 3 এর রুলসের জন্য এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, টার্ম অ্যান্ড কন্ডিশন অফ এঙ্গেজমেন্ট জিডিএস। তো এবার আমরা ভালো করে বোঝার চেষ্টা করব জিডিএস এর এই 3 রুলসটা কতটা কঠিন, যার জন্য একজন জিডিএস কর্মচারী সে একটা গ্রুপ ডির মতনও বেতন পায় না। আমি যদি একটা রেলওয়ের গ্রুপ ডির যদি কর্মচারী বেতন দেখি, সেও কিন্তু 34 থেকে 35,000 টাকা মতো সেও বেতন পায়। কিন্তু একটা জিডিএস কর্মচারী এত কম কেন বেতন? এই কারণের জন্য তারা বেতন পায় না, কারণ তাদেরকে ডিপার্টমেন্টাল যে কর্মচারী, যারা স্থায়ী কর্মচারী হিসাবে তাদেরকে ট্রিট করাই হয় না। এই ট্রিট না করার পেছনে কারণগুলো কিন্তু এটা। তো সেই কারণে দেখো, প্রথম যেটা সেটা হচ্ছে এ সেবক শ্যাল নট বি রিকোয়ার্ড টু পারফর্ম ডিউটি বিয়ন্ড এ ম্যাক্সিমাম পিরিয়ড অফ 5 আওয়ার্স ইন এ ডে। অর্থাৎ একদিনের মধ্যে 5 ঘন্টার বেশি সে ডিউটি করতে পারবে না। কিন্তু তুমি যদি বিভিন্ন পোস্ট অফিস দেখো, সেখানে একজন জিডিএস কর্মচারীকে তাকে 5 ঘন্টারও বেশি ডিউটি তাকে করতে হয়, কারণ তাদের ওপর একটা প্রেশার থাকে। ঠিক আছে, তাদের ওপর প্রেশার থাকে। আমি এবার বলবো পরবর্তী জায়গায় যে জিডিএস এর কেন এত কম বেতনে এত কষ্ট করে কেন সহ্য করে তারা জিডিএস এর চাকরির জন্য প্রত্যেকে অ্যাপ্লাই করে, এই কারণগুলো আমি তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, তো দেখো দ্বিতীয় নম্বর পয়েন্টে কি বলছে, এ সেবক শ্যাল নট বি রিটেন বিয়ন্ড 65 ইয়ার্স অফ এজ। অর্থাৎ 65 বছর পর্যন্ত সে সার্ভিস দিতে পারবে একজন জিডিএস এমপ্লয়ি। ঠিক আছে, তো তোমরা দেখবে যে নর্মালি একজন যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, সে 8 ঘন্টা সর্বোচ্চ সে ডিউটি দিতে পারে একদিনে। কিন্তু এখানে জিডিএস এ 5 ঘন্টা ডিউটি করতে হবে। ঠিক আছে, এটা হলো অফিসিয়ালিভাবে জানাচ্ছে, কিন্তু আনঅফিসিয়ালিভাবে দেখতে গেলে তাদের অনেক প্রেশার তাদেরকে দেয়া হয়। যারা এমটিএস আছে, তারপরে পিএ আছে, তো এই সব তারা কীভাবে বিভিন্ন দায়িত্বগুলো তারা জিডিএস কর্মচারীগুলোকে দিয়ে দেয়, তাদের ওপর একটা চাপিয়ে দেয়। ঠিক আছে, তোমরা দেখবে রেলের টিকিট কাউন্টারে যাবে, সেখানে দেখবে যে এখন যে ভেন্ডিং যে মেশিনগুলো আছে না, এটিভিএম যে মেশিনগুলো আছে, সেইখানে দেখবে যে লোকের ভিড় বেশি হয়, এখন কাউন্টারে দেখবে ভিড় কম হয়। এগুলো কারণ হচ্ছে তাদের কাজগুলো। দেখবে একজন এটিভিএমের যে মেশিনে যে দাঁড়িয়ে আছে, যে একজন যে লোক দাঁড়িয়ে আছে, সে দেখবে বেশি বেতন পায় না, কারণ সে কমিশন ভিত্তিতে টাকা পায়, সে একজন কমিশন ভিত্তিতে টাকা পায়। কিন্তু আসল যে টাকা পায় সেটা হলো যে কাউন্টারে আছে, যে কাউন্টারে টিকিট সেল করছে। ঠিক আছে, কারণ সে একজন রেলওয়ে এমপ্লয়ি যাকে বলে। ওকে, তো এই ধরনের কিন্তু দ্বিচারিতা কিন্তু হয়, সেটা জিডিএস এর ক্ষেত্রে হয়। তো এবার 3 নম্বর পয়েন্টে, এটা তো খুবই ভাইটাল, যার জন্য জিডিএস যারা কর্মচারী তাদেরকে একটা কি বলবো, একটা গভর্নমেন্ট এমপ্লয়ির দরজা দেওয়া হচ্ছে না। দেখো 3 নম্বর পয়েন্টটা কি বলছে, বলছে এ সেবক shall have to give an undertaking that he has other source of income beside the allowances paid or to be paid by the government for adequate means of livelihood for himself and his family. এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে তোমাদের যখন তুমি জয়েন করবে তার আগে তোমাদের একটা ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া হবে, যাকে বলে একটা আন্ডারটেকিং ফর্মে তোমাদের ফিল আপ করানো হবে। সেই ফর্মটার মধ্যে ইনকাম রিলেটেড ইনফরমেশন দেওয়া থাকবে। তুমি শুধু জিডিএস এর বেতনের ভিত্তিতেই তোমার সংসার চালাচ্ছ না, সঙ্গে তোমার আউটসোর্সেস ইনকামও কিন্তু তোমার আছে। ঠিক আছে, আউটসোর্সের তোমার ইনকামও তোমার আছে, যে তুমি পাশাপাশি অন্য অন্য কোনো ব্যবসা করো বা কোনো অন্য জায়গায় কোনো কাজ করো, তো সেই রিলেটেড, বা তোমার ফ্যামিলি অন্য জায়গায় কোনো কাজ করে, তো সেই রিলেটেড ইনফরমেশনও তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছে।
তাহলে এইগুলো নেয়ার পেছনে কি কারণ, যে যাতে তোমাদের কোনো রকমভাবে সরকারি সুযোগ সুবিধা না দিতে হয়, কারণ একজন জিডিএস কর্মচারী আদৌ কিন্তু সরকারি বেনিফিটগুলো পায়ই না। ঠিক আছে, আমি পরবর্তী জায়গা বলবো যে জিডিএস তাহলে কর্মচারীরা তাহলে জিডিএসে তাহলে এত আবেদন কেন পড়ছে, জিডিএসে সবাই কাজ করতে কেন চায়, আমি পরবর্তী স্টেপে যাচ্ছি, সেখানে আমি বলবো। 4 নম্বর পয়েন্টে বলছে এ সেবক ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান পোস্ট ইউনিট টু আদার পোস্ট ইউনিট ইন পাবলিক ইন্টারেস্ট অ্যাডমিনিস্ট্রেটিভ, তারপর হচ্ছে ভিজিলেন্স গ্রাউন্ড। দেখো, তুমি ট্রান্সফার নিতে পারবে যদি তুমি মেল ক্যান্ডিডেট হও, তুমি যদি একজন মেল ক্যান্ডিডেট হও তুমি ট্রান্সফার নিতে পারবে 2 বার, আর তুমি যদি একজন ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি ট্রান্সফার নিতে পারবে 3 বার, সর্বোচ্চ 3 বার নিতে পারবে, আর মেলরা হলে 2 বার নিতে পারবে। কিন্তু এর পেছনেও একটা কারণ আছে, সেটা হলো যে তোমাদের সম বেতনে তোমাকে ট্রান্সফার নিতে হবে। মানে তুমি ধরো অন্য পোস্টে তুমি অ্যাপ্লাই করলে, কিন্তু সেখানে তুমি যে ডিপার্টমেন্টে আছো, মানে ধরো তুমি এবিপিএমে আছো, তোমাকে কিন্তু এবিপিএমেই সেই ট্রান্সফারটা নিতে হবে। তুমি বিপিএমে ট্রান্সফার নিতে পারবে না, তোমাকে এবিপিএমেই ট্রান্সফার নিতে হবে। ঠিক আছে, তো পরবর্তী যেটি বলা হচ্ছে এ সেবক শ্যাল বি আউটসাইড দ্য সিভিল সার্ভিস অফ দ্য ইউনিয়ন। দেখো, ইউনিয়ন অফ সিভিল সার্ভিসের কিন্তু আওতায় পড়ছে না, তাদেরকে বাইরে রাখা হচ্ছে একজন জিডিএস কর্মচারীকে। ঠিক আছে, এরপরে পরবর্তী পয়েন্ট সেটা হলো এ সেবক শ্যাল নট ক্লেম টু বি অ্যাট পার উইথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ, অর্থাৎ তারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি হিসাবে নিজেকে দাবি করতে পারে না, মানে একজন জিডিএস কর্মচারী সে দাবি করতে পারবে না। এটাও কিন্তু 3A রুলসের মধ্যে কিন্তু আছে। ঠিক আছে, এর পরবর্তী পয়েন্ট সেটা হলো রেসিডেন্স ইন পোস্ট ভিলেজ ডেলিভারি জুরিডিকশন, তার মধ্যেই কিন্তু তোমাদের সেই সিলেকশন তোমাদের নিতে হবে। এটা কিন্তু তোমাদের রুলস 10 অনুযায়ী এটাকে সম্পূর্ণ এখানে ক্লিয়ার করা আছে। ঠিক আছে, এর পরবর্তী পয়েন্ট সেটা হলো পোস্ট অফিস শ্যাল বি লোকেটেড ইন দ্য অ্যাকোমোডেশন টু বি দ্য প্রোভাইড দ্য জিডিএস ব্রাঞ্চ পোস্টমাস্টার সুইটেবল ফর ইউজ অ্যাজ পোস্ট অফিস প্রেমিসেস। দেখো, তোমাদের প্রেমিসেস গ্রাউন্ডে যে পোস্ট অফিসে তুমি চাকরিটা পেয়েছো সেই লোকেট সেটা কিন্তু তোমার সুইটেবল হবে, এবং তোমাদের গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট, লোকাল গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, তারা যে তোমাকে মানে পোস্ট অফিস যে প্রেমিসেসের যে সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করবে সেগুলোকে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং তোমাকে সেগুলোকে সংরক্ষণ করতে হবে। ঠিক আছে, লাস্ট পয়েন্ট যেটা বলছে সেটা হচ্ছে কম্বিনেশন অফ ডিউটিজ অফ এ সেবক শ্যাল বি পারমিসেবল। তো এই কম্বিনেশন ডিউটিসটা এটা কিন্তু চলে, কারণ হচ্ছে ধরো তুমি এবিপিএমে জয়েন করেছো, এবার তুমি এবিপিএমে জয়েন করেছো, এবার বিপিএম পোস্টটা খালি আছে, ভ্যাকেন্ট আছে বিপিএম পোস্ট, তোমাকে কিন্তু এবিপিএম এর ডিউটিটাও করতে হবে, বিপিএম এর ডিউটিটাও করতে হবে, মানে দুটোকে কম্বাইন করে চলতে হবে। এবং তার জন্য যে তুমি এক্সট্রাভাবে কোনো বেনিফিট পাবে তা কিন্তু নয়। এবার এগুলো তো তুমি জানলে, এগুলো তুমি বুঝলে, সব কিছু বুঝলে। এবার ব্যাপার হচ্ছে তাহলে এই যে জিডিএস এর জন্য এত ক্রেজ কেন, এতজন এত অ্যাপ্লাই কেন করছে, দেখো এটা আমরা বুঝবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখো, প্রথমে তোমাদের বলে দিই জিডিএস এ নিয়োগ হওয়ার প্রথম কারণ সেটা হলো এখানে কোনো এক্সাম হয় না। ঠিক আছে, কোনো এক্সাম যেহেতু হয় না, শুধুমাত্র তোমাদের 10th মার্কসের ভিত্তিতে মানে পার্সেন্টেজের ভিত্তিতে যেহেতু এই নিয়োগটা করা হয়, তো অনেকেই ভাবে আবেদন তো করে দিই, তো সেক্ষেত্রে 10th আমার যার ভালো নাম্বার আছে তারাই সুযোগটা পাবে এবং কিছু করা যাবে। তো যাই হোক, এই একটা নিয়ম, এই নিয়মের জন্য কিন্তু অনেকে আবেদন করে। এবার দ্বিতীয় জিনিস হচ্ছে জিডিএসে ধরো তুমি চাকরি পেয়ে গেছো, এবার যাদের চিন্তা ভাবনা যে আমি চাকরি তো পেয়ে গেছি, এবার জিডিএস এর কাজটা করব কি করে, কারণ বেতন এত কম, তার মধ্যে এত প্রেশার, তাহলে আমি কাজটা কেন করব? কেন করে? তার কারণ হচ্ছে এখানে প্রমোশন লেভেলটা কিন্তু জিডিএস এর খারাপ নয়, প্রমোশন লেভেল কিন্তু ভালো, কারণ জিডিএস থেকে তুমি প্রমোশন হয়ে তুমি এমটিএস এ চলে যেতে পারবে, আবার এমটিএস থেকে তুমি প্রমোশন হয়ে তুমি মেল গার্ডে চলে যেতে পারবে। ঠিক আছে, তারপরে পোস্ট মাস্টারে চলে যেতে পারবে, এই রকম বিভিন্ন আপার লেভেলের পোস্টে তুমি যেতে পারবে। তো এইগুলোর জন্যই, অর্থাৎ প্রমোশন লেভেলটার জন্যই কিন্তু জিডিএস এ সবাই চেষ্টা করে থেকে যাওয়ার।
এই কারণটার জন্য। কারণ একবার যদি তুমি এমটিএস হয়ে যেতে পারো, মেল গার্ড হয়ে যেতে পারো, পোস্টমাস্টার হয়ে যেত, তাহলে তো তুমি একদম সরকারি কর্মচারী হয়ে গেলে, একদম স্থায়ী একটা সরকারি কর্মচারী হয়ে গেলে। জিডিএস এর মতো এত কম বেতনে তোমাকে আর চলতেও হচ্ছে না। তো এই কারণগুলো কিন্তু তোমাদের থাকে প্রত্যেকের, যারা যারা জিডিএস এ এত আবেদন পড়ার পেছনে এগুলোই কিন্তু মেন কারণ। তো এবার ব্যাপার হচ্ছে তোমাদের জিডিএস এর সেকেন্ড লিস্ট কবে রিলিজ হবে। তো দেখো, তোমাদের ফার্স্ট লিস্ট ডিভির লাস্ট ডেট কবে গেছে, 7ই এপ্রিল 2025। তার এক সপ্তাহ মানে 7 দিন পরে, তাহলে হিসেব অনুযায়ী 14 তারিখ হওয়ার কথা, কিন্তু 14 তারিখ তো পসিবল হলো না। তাহলে আমি তোমাকে দুটো ডেট বলেছি, নয় 14 না হলে 15 তারিখ, মানে আজকের ডেটেও বেরোতে পারে। এছাড়া দেখো, ডিপার্টমেন্টালভাবে তারা তো তোমাদের এই লিস্টগুলো জারি করে, তো হতেই পারে কিছু সমস্যার কারণে হয়তো একদিন দুদিন হেরফের হতেই পারে। তো এই সপ্তাহের মধ্যে আজকে তোমাদের 15 তারিখ, আজকের ডেটটাকে তুমি যদি ধরো, তোমাদের 2 দিনের মধ্যে, অর্থাৎ 15, 16, 17 দুটো দিন তুমি ম্যাক্সিমাম, আরও দুটো দিন তুমি ধরে রাখতে পারো। তবে আজকেও কিন্তু আমি বলছি না যে আজকে বেরোনোর কোনো পসিবিলিটি নেই, আজকেও বেরোনোর সম্ভাবনা কিন্তু আছে, ভালো মতোই আছে আমি বলছি। এবং তোমাদের যখনই কোনো আপডেট আসবে, আমি সেই আপডেট তোমাদের অবশ্যই পৌঁছে দেবো। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে যে কোনো আপডেট তোমাদের কাছে পৌঁছে দিতে পারি। তো এখনের মতো এটুকুই, টাটা।